ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে তোমরা যারা পড়ছো তোমাদের সেই এমডিসি পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো ইতিহাস এমডিসি পেপার, তোমাদের দুটি পেপার এখানে পড়তে হবে, সিসি 7 এবং সিসি 8। সিসি 7 এ রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এবং সিসি 8 এ আছে আধুনিক ভারতের ইতিহাস। তোমরা যারা 5th সেমিস্টারে দুটি পেপার পড়েছিলে, ইতিহাস এমডিসি পেপার হিসাবে দুটি পেপার পড়েছিলে, তোমাদের এই 6 সেমিস্টারে একটি পেপার পড়তে হবে সিসি 8 পেপার, অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস। আর যারা 5th সেমিস্টারে একটাই পেপার পড়েছিলে এমডিসি পেপার হিসেবে, তাদের ক্ষেত্রে এই 6 সেমিস্টারে দুটি পেপার পড়তে হবে, সিসি 7 এবং সিসি 8। অর্থাৎ 5th সেমিস্টারে একটি পেপার পড়লে 6 সেমিস্টারে এসে দুটি পেপার পড়তে হবে, আর 5th সেমিস্টারে দুটি পেপার পড়লে 6 সেমিস্টারে একটাই পেপার পড়তে হবে, সিসি 8। তা আজকে আমরা আলোচনা করব সিসি 7 অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস। এই পেপারটির সিলেবাস কি রয়েছে সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা এই ভিডিওর ভিতরে করব। দেখো, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, এটা এমডিসি 7 পেপারের কিন্তু সিলেবাস। সিলেবাসে কি রয়েছে দেখো, মাত্র এই 6টি ইউনিট রয়েছে। এই 6টি ইউনিটকে তোমরা যদি একটু ভালো করে বোঝো তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা হবে। তা প্রথমে আমাদের সিলেবাস যেখানে স্টার্ট হয়েছে 1780 থেকে শেষ হয়েছে 1939। 1780 থেকে 1939 এই সময়টাই আমাদের সিলেবাসে রয়েছে, একেবারে আধুনিক ইউরোপের প্রথম অংশটা। তা প্রথমে আছে ফরাসি বিপ্লব। 1789 সালে ফরাসি বিপ্লব হয়। অবশ্য ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কিন্তু বুর্জোয়া বিপ্লব হয়েছিল, ফ্রান্সের বুর্জোরা বিদ্রোহ করে, এবং তারও আগে অভিজাতরা বিদ্রোহ করে। তা ফ্রান্সের এই অভিজাত বিদ্রোহ, বুর্জোয়া বিপ্লব, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং এর পরে আসছে কিন্তু ফরাসি বিপ্লব। তা ফরাসি বিপ্লব থেকে আমাদের কি পড়তে হবে? ফরাসি বিপ্লবের কারণ পড়তে হবে, বিশেষ করে তার যে অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ সেটা জানতে হবে। এবং ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের কতটা ভূমিকা ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে যে একটা প্রশাসন প্রতিষ্ঠিত হয়, সেই প্রশাসন সন্ত্রাসের রাজত্ব পরিচালনা করে। সেই সন্ত্রাসের রাজত্বটা কি সেই সম্পর্কে জানতে হবে। আবার এই সময়ে ফ্রান্সে একটা নতুন সংবিধান লেখা হয় 1791 সালে। সেই সংবিধান সভার কার্যাবলী কি ছিল এগুলো আমাদেরকে জানতে হবে এই ফরাসি বিপ্লবের চ্যাপ্টারে। এছাড়া ফরাসি বিপ্লবের আরো দুটি অংশ রয়েছে বা পার্ট রয়েছে, যেমন 1830 সালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয় এবং 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়। এই জুলাই বিপ্লবের কারণ ফলাফল, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ফরাসি বিপ্লব থেকে আমাদেরকে কি পড়তে হচ্ছে? ফরাসি বিপ্লবের কারণ, বিশেষ করে এর আর্থ সামাজিক কারণ এবং দার্শনিকদের অবদান। এছাড়া ফরাসি বিপ্লবের আগে অভিজাত বিপ্লব বা এখানে বুর্জোয়া বিপ্লব, এগুলো জানতে হচ্ছে। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে যে সন্ত্রাসের রাজত্ব চলে সেটা জানতে হবে। আর এখানে সংবিধান সভার কার্যাবলী জানতে হবে। এবং ফরাসি বিপ্লবের সূত্র ধরে ফ্রান্সে 1830 জুলাই বিপ্লব, 1848 ফেব্রুয়ারি বিপ্লব, এই সব কিছু আমাদেরকে জানতে হচ্ছে এই ইউনিট 1-এ ফরাসি বিপ্লবের চ্যাপ্টারে। এরপর ফরাসি বিপ্লবের হাত ধরে ফ্রান্সে ক্ষমতায় উঠে আসে নেপোলিয়ন বোনাপার্ট। তো দেখো, 2 নম্বর ইউনিটে রয়েছে নেপোলিয়ন। নেপোলিয়ন সম্পর্কে আমাদেরকে কি পড়তে হবে? নেপোলিয়নের যে সংস্কার, তার যে প্রশাসনিক কার্যাবলী, সেটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ করেন, অর্থাৎ কন্টিনেন্টাল সিস্টেম, ইংল্যান্ডকে দমন করার জন্য তিনি এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তা সেই সম্পর্কেও আমাদেরকে জানতে হয় এবং মহাদেশীয় অবরোধের সূত্র ধরে তার পতনের সূচনা হয়। তা নেপোলিয়নের পতনও আমাদেরকে কিন্তু এই ইউনিটে জানতে হচ্ছে, নেপোলিয়নের সংস্কার, মহাদেশীয় অবরোধ ও নেপোলিয়নের পতন। এরপরে দেখো রয়েছে শিল্প বিপ্লব। তো এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। তো কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, প্রথম হলো, সেটা আমাদেরকে জানতে হবে। এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্র ধরে ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু শিল্প বিপ্লব হয়, যাকে আমরা বলি মহাদেশীয় শিল্পায়ন। যেমন ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এই সমস্ত দেশেও শিল্প বিপ্লব হয়। তাই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে এই ইউরোপ মহাদেশের শিল্পায়নের কি তুলনা বা কি পার্থক্য রয়েছে সেটা জানতে হবে। আবার শিল্প বিপ্লবের পিছনে জনসংখ্যাগত বিপ্লব, কৃষি বিপ্লব, এগুলো কি ভূমিকা নিয়েছিল সেও আমাদেরকে জানতে হয়।
অর্থাৎ শিল্প বিপ্লব থেকে আমাদেরকে পড়তে হবে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে হচ্ছে এবং ইউরোপ মহাদেশের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের যে পার্থক্য তুলনা সেটা জানতে হবে। এরপর দেখো রয়েছে 4 নম্বর যে মডিউল, সেটি হচ্ছে ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন। এই দুটি দেশের ঐক্য আন্দোলন একই সাথে পাশাপাশি সমান্তরাল ভাবে চলে। 1830 থেকে 70 এই 40 বছর ধরে ইতালির ঐক্য আন্দোলন পরিচালিত হয়, যেখানে মাসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির একটা বড় ভূমিকা রয়েছে। এদের নিয়ে আমাদেরকে পড়তে হবে ইতালির ঐক্য আন্দোলন। এরপর দেখো রয়েছে জার্মানির ঐক্য আন্দোলন। জার্মানির ঐক্য আন্দোলন 1860 থেকে 70 এই 10 বছরের মধ্যে, বা বলা যায় 1864 থেকে 70 এই 6 বছরের মধ্যে জার্মানির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়েছিল বিসমার্কের হাত ধরে। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেটা এবং ইতালির ঐক্য আন্দোলন, সেই দুটো টপিক আমাদেরকে এই ইউনিটে পড়তেই হবে। এরপরে দেখো রয়েছে রুশ বিপ্লব। 1905-এ রাশিয়ার রুশ বিপ্লব হয় এবং এই রুশ বিপ্লবের হাত ধরে 1917 সালে রাশিয়াতে বলশেভিক বিপ্লব হয়। তো এই রুশ বিপ্লবের কারণ ফলাফল, এই বলশেভিক বিপ্লবের কারণ ফলাফল এবং লেনিনের এখানে কি ভূমিকা রয়েছে, এই সব কিছু নিয়ে এই রুশ বিপ্লবের চ্যাপ্টার বা 5 নম্বর ইউনিটে আমাদেরকে পড়তে হবে। শেষ যে ইউনিটটা রয়েছে দেখো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের আগেও ছিল, কিন্তু এখন 1870 সালের পরে সাম্রাজ্যবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে, যাকে আমরা বলি নব্য সাম্রাজ্যবাদ। এই সময় 1870 সালে আফ্রিকা মহাদেশ আবিষ্কৃত হয় বেলজিয়ামের হাত ধরে, এবং আফ্রিকা আবিষ্কৃত হলে ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে, এবং এই দখল করাকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলির মধ্যে একটা পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ সাম্রাজ্যবাদ নতুন করে এই সময় কিন্তু জেগে ওঠে, এবং এই আফ্রিকাকে কাড়াকাড়িকে কেন্দ্র করে দেখা দেয় 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 পর্যন্ত হয়, এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভার্সাই সন্ধি হয়। এই ভার্সাই সন্ধির শর্তগুলো কি ছিল, বা এই প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কি ছিল, যে নব্য সাম্রাজ্যবাদের কথা বলা হচ্ছে 1870 থেকে 1914, সেই নব্য সাম্রাজ্যবাদটা কি, এগুলো কিন্তু সবই আমাদেরকে জানতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স এবং এদিকে ইংল্যান্ড তারা তোষণ নীতি নিয়েছিল। জার্মানিকে তোষণ করার নীতি নেয়, কারণ জার্মানিতে এই সময় হিটলারের উত্থান হয়, এবং হিটলারকে দিয়ে রাশিয়াকে দমন করার জন্য ইংল্যান্ড আর ফ্রান্স জার্মানির হিটলারকে তোয়াশ করতে থাকে। এই যে তোষণ নীতি, এই তোষণ নীতি আমাদেরকে জানতে হবে। আবার এই একই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স নিরাপত্তাহীনতায় ভুগেছিল। তা ফ্রান্সের সেই নিরাপত্তাহীনতা দূর করতে ফ্রান্স একাধিক পদক্ষেপ নেয়, কেলব্রিয়া চুক্তি, লোকার্নো চুক্তি, আরো একাধিক পদক্ষেপ, এগুলো আমাদেরকে জানতে হবে। আবার এই সময় ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান হয়, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাসিবাদের উত্থান হয়, সেগুলো জানতে হবে। আবার হিটলারের যে বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতি, সেই নীতির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে হিটলারের ভূমিকা কতটা ছিল, তার বৈদেশিক নীতির দায়িত্ব কতটা ছিল, এগুলোকেও আমাদেরকে জানতে হবে। এবং এই 1929 থেকে 30 এই সময়টায়, বা 1929 থেকে 33 এই সময়টায় ইউরোপে এমনকি সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল, আন্তর্জাতিক মহামন্দা, সে সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই ইউনিটটা অনেকটা বড় রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। প্রথমে রয়েছে নব্য সাম্রাজ্যবাদ, তারপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ভার্সাই সন্ধি, ইতালির ফ্যাসিবাদের উত্থান মুসোলিনির নেতৃত্বে, জার্মানিতে নাসিবাদের উত্থান হিটলারের নেতৃত্বে, হিটলারের বিদেশ নীতি, ফ্রান্স জার্মানির তোষণ নীতি, এছাড়া আন্তর্জাতিক মহামন্দা, এসব কিছু আমাদেরকে এই ইউনিটে পড়তে হবে। এই 6টা ইউনিটই তোমরা মাথায় রাখো, এর বেশি কিছু নয়, এবং এই ইউনিটগুলো অনেক ঘুরিয়ে পেয়েছি, অনেক জায়গায় হয়তো সিলেবাসে দেওয়া আছে, এগুলো মাথার মধ্যে রাখার প্রয়োজন নেই। একেবারে ক্লিয়ার ভাবে এই 6টি ইউনিট শুধু মাথায় রাখলেই হবে, যে প্রথমে রয়েছে ফরাসি বিপ্লব, তারপরে রয়েছে নেপোলিয়ান, তারপরে রয়েছে শিল্প বিপ্লব, তারপরে ইতালি জার্মানির ঐক্য আন্দোলন, তারপরে রয়েছে রুশ বিপ্লব, এবং শেষে রয়েছে সাম্রাজ্যবাদ। এই 6টা ইউনিটের উপরে দাঁড়িয়ে আছে সিসি 7 বা এমডিসি 7। তোমাদের এই পেপারের নাম্বার 75 নম্বরের পরীক্ষা হবে, 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, তার মধ্যে 3টি প্রশ্ন
লিখতে হবে 5 নম্বরের। আর 10 নম্বরের প্রশ্ন 4টি পরীক্ষায় আসবে, 2টি লিখতে হবে। 20 নম্বরের প্রশ্ন 4টি আসবে, 2টি লিখতে হবে। মোট এই 75 নম্বরের পরীক্ষা, যেমনটা তোমরা এর আগে 5th সেমিস্টারে দিয়েছিলে এমডিসি পেপারে। তো এখানেও সিসি 6 এ মানে 6 সেমিস্টারে তোমাদের কিন্তু নাম্বার প্যাটার্নটা একই থাকছে। বিশেষ করে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 5th সেমিস্টারে যদি তোমরা ইতিহাসের উপরে একটি পেপার পড়ে থাকো, তাহলে 6 সেমিস্টারে এসে 2টি পেপার পড়তে হবে, অর্থাৎ সিসি 7 আধুনিক ইউরোপের ইতিহাস, সিসি 8 আধুনিক ভারতের ইতিহাস। আর যদি 5th সেমিস্টারে তোমরা 2টি পেপার পড়ে থাকো, তাহলে 6 সেমিস্টারে এসে একটাই পেপার পড়তে হবে, সিসি 8 অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস। আমি এর পরের যে ভিডিওটি আমি নিয়ে আসছি সেখানে তোমাদের সিসি 8 পেপারটি যেটা প্রত্যেকের থাকবে, সেই সিসি 8 পেপারটির যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। এবং তারও পরে আমরা পরের ভিডিওতে আমরা দেখব যে এই যে পেপারটা সিসি 7 আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারের যে পূর্ণাঙ্গ সাজেশন সিলেবাস ওয়াইজ বিগত বছরের প্রশ্নপত্র দেখে যে সাজেশন, কম্প্যাক্ট সাজেশন, সেটি তোমাদের সামনে নিয়ে আসবো। এবং এখানে তোমরা সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে চ্যানেল থেকে, সেগুলো সেই ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। তো এই ছিল আপাতত সিসি 7 অর্থাৎ এমডিসি 7 আধুনিক ইউরোপের ইতিহাসের উপরে যে সিলেবাস, তার একটা সার সংক্ষেপ। এই সিলেবাসের এই 6টি ইউনিট তোমরা খাতার প্রথমে লিখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে পরপর কোন ইউনিটগুলো কিন্তু রয়েছে। এরপর আমরা সিসি 8 যে পেপারটি রয়েছে সেই পেপারেরও সিলেবাস কি রয়েছে পরের ভিডিওতে একবার দেখে নেব।